আসছে স্যার। ওকে, গত ক্লাস পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছে বিভিন্ন রকমের ক্রাস্টেশিয়ানস, বিভিন্ন রকমের ওয়ার্মস, ইনসেক্ট ওয়ার্ম ইনক্লুডিং, আর হচ্ছে বিভিন্ন রকমের ইনসেক্ট লার্ভা যেগুলো আছে ব্যবহার করা হয়, এইগুলো ইনসেক্ট লার্ভা আর বিভিন্ন রকমের ওয়ার্ম যেগুলো মাছ লাইফ ফুড হিসেবে ব্যবহার করে থাকে। আজ দেখো যে এগুলো সবগুলোই ছিল হচ্ছে অ্যানিমেল অরিজিন। আজ কিছু প্ল্যান্ট অরিজিন কিছু ফুড দেখো যেগুলো অর্নামেন্টাল ফিশের জন্য ব্যবহার করা হয়। ফার্স্ট অফ অল হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন টাইপের মধ্যে আমরা যদি বলি স্পিরুলিনা। স্পিরুলিনা এই জিনিসটাকে তোমরা চেনো সবাই, লুব্রিনেলজি? জি স্যার। স্পিরুলিনা এটা বিভিন্ন ওয়াটার বডি গুলোতে পাওয়া যায়। ইনফ্যাক্ট আমাদের ল্যাবে এটা কালচার করা হয়, এবং ইভেন তোমার এটা এখন ফার্মাসিউটিক্যালস যে দোকানগুলো আছে সেগুলোতেও কিন্তু এই স্পিরুলিনা ট্যাবলেট পাওয়া যায়, ক্যাপসুল হিসেবে বিক্রি হয়। স্পিরুলিনা এটাকে সুপারফুড বলা হয়, বুঝছো? এটা নিউট্রিশনালি এতটাই রিচ যে এখন, আগে তো একটা সময় ছিল যখন শারীরিক দুর্বলতা থাকতো মানুষকে ভিটামিন সাপ্লিমেন্ট দেয়া দেয়া হতো না, জি স্যার। মাল্টিভিটামিনের ক্যাপসুল দেওয়া হতো, কিন্তু এখন দেখবা যে ডাক্তাররা স্পিরুলিনা ক্যাপসুল সাজেস্ট করে, বুঝছো, মাল্টিভিটামিনের পরিবর্তে। তার মানে বুঝতেই পারতেছো যে এটা সকল ধরনের নিউট্রিশনাল উপাদানগুলো আছে এবং নিউট্রিশনালি এটা কতটা গুণগত মান সম্পন্ন। তো এই স্পিরুলিনা আমাদের ল্যাবে ইনফ্যাক্ট আমরাও অনেকগুলো গবেষণা করা হয়ে গেছে, আমাদের মাস্টার্স এর স্টুডেন্টরা, তোমাদের বড় ভাইয়েরা আপুরা করেছে স্পিরুলিনা ফিড অ্যাডিটিভ হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে। কারণ স্পিরুলিনা ব্যবহার করলে দেখা যায় কি যে মাছের তোমার এটা ইমিউনিটি বুস্টার হিসেবে খুব ভালো কাজ করে, অর্থাৎ মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বাড়ায় মাছের খাবারের সাথে যদি স্পিরুলিনা ব্যবহার করা যায়। তাহলে দেখো স্পিরুলিনা এটাতে সকল প্রকার মানে নিউট্রিয়েন্টস গুলো, বিশেষ করে প্রোটিন প্রায় 55 থেকে 70%, বিভিন্ন রকমের মিনারেলস, তারপর ভিটামিন গুলো, ভিটামিন এ, বি, সি, ই, সব রকমের ভিটামিনস গুলো এতে বেশি পরিমাণে আছে। আর অর্নামেন্টাল ফিশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ স্পিরুলিনার যে ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে স্পিরুলিনা কন্টেইনস, এটাকে কি বলে, ক্যারোটিনয়েড, হ্যাঁ, বিটা ক্যারোটিনয়েড। তোমরা এই বিটা ক্যারোটিনয়েড যেমন তোমার থাকে গাজরে থাকে, তারপরে আরো অন্যান্য অনেক সবজিতে থাকে, প্ল্যান্ট অরিজিন অনেক জায়গাতেই এটাকে পাওয়া যায়, স্পিরুলিনাতেও বিটা ক্যারোটিনয়েড পাওয়া যায়। তো বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে স্পিরুলিনা তোমার অর্নামেন্টাল ফিশের ক্ষেত্রে ব্যবহার করলে, অর্নামেন্টাল ফিশ কি, এটা তো কালারেশনের জন্য ব্যবহার করা হয়, তাই না? যে কারণে এদেরকে লিভিং জুয়েল বলা হয়। বিউটিফিকেশনটা হচ্ছে আমাদের প্রধান টার্গেট এটার ক্ষেত্রে। তো কালার যত বেশি উজ্জ্বল হবে মাছটা দেখতে তত বেশি সুন্দর লাগবে, কালার ডেভেলপমেন্টটা হচ্ছে প্রধান। তো স্পিরুলিনা যদি মাছকে খাওয়ানো হয় তাদের খাবারের সাথে, অর স্পিরুলিনা রেস্ট ফিড যদি সাপ্লাই করা হয়, তাহলে দেখা যায় কি যে স্যার নর্মাল কালারের আগ থেকে একটু শুনি না, আবার একটু বলেন। জায়গা থেকে শুনুনি। স্যার ওই যে কালার ডেভেলপমেন্ট কি জানি একটু বললেন। স্পিরুলিনাতে তোমার বিটা ক্যারোটিনয়েড থাকে, বুঝছো, বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন কালার ইনহ্যান্সিং পিগমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা বিটা ক্যারোটিনস তোমার এটা সিনথেটিক পাওয়া যায়, আবার বিভিন্ন ন্যাচারাল ফুড প্রোডাক্ট যেগুলো আছে, ন্যাচারাল ফুড আছে, সেগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন ভেজিটেবলস যেগুলো যেমন ক্যারট, এটার মধ্যেও কিন্তু বিটা ক্যারোটিন থাকে। তো এই বিটা ক্যারোটিন যেটা করে যে তোমার অর্নামেন্টাল ফিশের জন্য কালার ইনহ্যান্সার হিসেবে কাজ করে। অর্থাৎ অর্নামেন্টাল ফিশকে তুমি যদি বিটা ক্যারোটিন সোর্স খাওয়ানো হয়, ফর এক্সাম্পল তোমার স্পিরুলিনা খাওয়ানো হয়, তাহলে দেখা যায় কি যে যে গ্রুপটাকে তোমার স্পিরুলিনা খাওয়ানো হচ্ছে না সেই গ্রুপটার থেকে স্পিরুলিনা খাওয়ানো হচ্ছে, এ ধরনের গ্রুপগুলোতে তোমার কালারেশনটা অনেক ভালো, কালার ডেভেলপমেন্টটা অনেক ভালো। আমাদের এখানে আমরা ল্যাবে অর্নামেন্টাল ফিশের মধ্যে কোনটা নিয়ে কাজ করলাম যেন, হ্যাঁ, গোল্ড ফিশ নিয়ে তোমাদের এক বড় অপু কাজ করছেন গোল্ড ফিশের উপরে। তো আমরা দেখছি যে 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 মাছগুলোকে তোমার স্পিরুলিনা অ্যাডিটিভ দিয়ে ফিড খাওয়ানো হতো সেই মাছগুলোর কালার সব থেকে বেশি সুন্দর। মানে সেই মাছগুলোর কালার মানে দেখলেই বোঝা যায় যে বিভিন্ন ট্যাঙ্কে বিভিন্ন রকম খাবার ব্যবহার করা হয়, তো যেগুলো স্পিরুলিনা খাওয়ানো হচ্ছে
সেগুলো অনেক বেশি উজ্জ্বল, বুঝছো? তো এজন্য অর্নামেন্টাল ফিশের ক্ষেত্রে তোমার স্পিরুলিনা এটা খুবই ওয়ান্ডারফুল একটা ফুড। তারপরে দেখো আর্টিফিশিয়াল ফিড যেগুলো আছে, যেগুলো ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ফিড বলতে তোমরা বুঝতেই পারতেছো যে কমার্শিয়াল ফুড গুলো। হ্যাঁ, এটা তোমার অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার কমপ্লিট ফিড, সকল রকমের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট মাছের জন্য যেগুলো দরকার সেগুলো সবকিছু দিয়ে এখানে ব্যবহার করা হয়। এতে নির্দিষ্ট পরিমাণে প্রোটিন, লিপিড, ফ্যাট এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো থাকে সেগুলো পর্যাপ্ত পরিমাণে এই নিউট্রিয়েন্ট গুলোতে থাকে, ফিড গুলোতে থাকে। তারপরে এই ফিড গুলো অর্নামেন্টাল ফিশের ক্ষেত্রে একটা জিনিস কি, যে অর্নামেন্টাল ফিশে তুমি খাবার সারফেসে দিয়ে দিবা, এই খাবারগুলো তোমাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন এই খাবারগুলো পানিতে অনেক বেশি সময় পর্যন্ত তোমার এটার কনসিস্টেন্সি ধরে রাখতে পারে। অর্থাৎ কিছু খাবার আছে না, পানিতে দিলে সাথে সাথে গলে গেল। তো পানিতে দিলে সাথে সাথে খাবার যদি গলে যায়, কিছুক্ষণের মধ্যে যদি খাবার গলে যায়, তাহলে কিন্তু এই খাবারগুলো মাছ খেতে পারবে না। এগুলো নিচে যাবে, নিচে গিয়ে ডিকম্পোজিশন হবে, ডিকম্পোজিশন হয়ে তোমার ওয়াটার কোয়ালিটি ডেটোরিয়েট করবে। তো এর জন্য খুব ভালো মানের বাইন্ডার ব্যবহার করতে হয়। বাইন্ডার হচ্ছে সেই জিনিসটা যেটা তোমার খাবারের কণাগুলোকে ধরে রাখে, বুঝছো? এটা এটা হচ্ছে মানে ভিসকোসিটি ক্রিয়েট করে, অর্থাৎ একটা আঠালো ভাব তৈরি করে, বুঝছো? এই জন্য এই ফিড তৈরির সময় যে বাইন্ডার হিসেবে যে এই বা আঠালো পদার্থ হিসেবে এই ইলা ভিসকোসিটি বাড়ানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় হচ্ছে বাইন্ডার। বুঝতে পারছো হোয়াট ইজ বাইন্ডার? জি স্যার। বাইন্ডার হিসেবে তোমার অনেক সময় অনেক অ্যানিমেল অরিজিন কিছু সোর্স থেকে বাইন্ডার ব্যবহার করা হয়, আবার প্ল্যান্ট সোর্স থেকে ব্যবহার করা হয়। যেমন প্ল্যান্ট সোর্সের মধ্যে আছে তোমার জিলেটিন, অ্যাগার, ক্যারাজিনেন। এগুলো তোমার জিলেটিন, অ্যাগার, ক্যারাজিনেন এগুলো সিউইড থেকে এক্সট্রাক্ট করা হয়। হ্যাঁ, আর অ্যানিমেল অরিজিন কিছু আছে যেমন বিফ হার্ট। তারপরে হচ্ছে বিফ হার্টটাই মেইনলি আসলে অ্যানিমেল অরিজিন থেকে ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলো অ্যানিমেল সোর্স থেকেও পাওয়া যায়, প্ল্যান্ট সোর্স থেকে, তবে মেইনলি প্ল্যান্ট সোর্সের বাইন্ডার গুলোই ব্যবহার করা হয়। আরো অন্যান্য সিনথেটিক কিছু বাইন্ডারও আছে। তো এগুলো করে কি, এগুলো যদি খাবারের সাথে মিক্স করা হয়, ফর এক্সাম্পল তুমি খাবার তৈরি করতেছো হচ্ছে তুমি চালের গুঁড়া দিলা, গমের গুঁড়া দিলা, খোল দিলা, ফিশ মিল দিলা, তাই না, সয়াবিন মিল দিলা, যা কিছু দরকার সবকিছু দিলা, দিয়ে এগুলোকে একসাথে যদি মিক্স করে ছোট ছোট বল তৈরি করো, এগুলো কিন্তু পানিতে দেওয়ার সাথেই তোমার কি হবে, এগুলো গলে যাবে, বুঝছো? ওই অবস্থায় কিন্তু আর থাকবে না। কিন্তু এর সাথে তুমি যদি বাইন্ডার অ্যাড করো, যেমন জিলেটিন অথবা ক্যারাজিনান অথবা অ্যাগার অ্যাড করে যদি মিক্স করে দাও, তাহলে এটা আঠার মতো শক্ত হয়ে ওই বলটাকে ধরে রাখবে অনেক বেশি সময় পর্যন্ত। তোমার এই খাবারটা তোমার পানির মধ্যে ওই দলাবদ্ধ অবস্থায় বা অরিজিনাল কন্ডিশনে এটা থাকবে। তোমরা একটু হোল্ড করো তো, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। হ্যাঁ, সরি। আচ্ছা, তোমরা এখন কি বুঝতে পারছো যে বাইন্ডারের ফাংশনটা আসলে কি? জি স্যার। হ্যাঁ, এটা আরো যেটা করে যে ফিডের স্টেবিলিটি তো বৃদ্ধি করে, পিলেটের স্টেবিলিটি বৃদ্ধি করে। আর সেকেন্ডলি লিচিং অফ নিউট্রিয়েন্ট, অর্থাৎ পানিতে তোমার ফিডটা যদি অনেক বেশি সময় ধরে থাকে তাহলে দেখা যায় নিউট্রিয়েন্ট লিচিং হয়ে যায়, অর্থাৎ ওই খাবারের নিউট্রিয়েন্ট গুলো তোমার পানিতে চলে যায়। তো এটাও অনেকটা রোধ করে, এটাও অনেকটা প্রিভেন্ট করে, বুঝছো? তাহলে বাইন্ডার ব্যবহার করা হয় টু প্রোভাইড স্টেবিলিটি অফ পিলেট এন্ড রিডিউস লিচিং অফ নিউট্রিয়েন্ট, এটার জন্য। আর যেহেতু অর্নামেন্টাল ফিশের খাবার, সেহেতু আমরা কিছু কালারেশনের জন্য কিছু পিগমেন্ট ব্যবহার করা হয়, যেমন এই যে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস খাবারে যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যায় অর্নামেন্টাল ফিশের কালার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো হেল্প করে। এখন দেখো প্রোটিন রিকোয়ারমেন্ট, স্মল ফিশ হলে তাদের প্রোটিন রিকোয়ারমেন্টটা একটু বেশি, 40-50% পর্যন্ত প্রোটিন দরকার হয়, এবং অ্যাডাল্ট ফিশের ক্ষেত্রে একটু কম হলেও চলে। যেহেতু গ্রোয়িং স্টেজ, স্মল ফিশের ক্ষেত্রে প্রোটিনটা একটু বেশি দরকার, অ্যাডাল্ট ফিশের ক্ষেত্রে 30-35%। যদিও রিকোয়ারমেন্ট আসলে আমরা এরকম বলি, কিন্তু কমার্শিয়াল যে খাবারগুলো পাওয়া যায়, খাবারগুলোতে কখনোই আসলে এই পরিমাণ প্রোটিন থাকে না। মোটামুটি দেখা যায় যে 28-30% পর্যন্ত পাওয়া যায়, এটা খুব ভালো হলে 30% পর্যন্ত। স্লাইডটা চেঞ্জ হয়নি। আর্টিফিশিয়াল ফিড আছে না? না স্যার, ফাইটো কন্টিনিউ আসছে স্যার।
ও ফাইটোপ্ল্যাঙ্কটনই আছো কেন? আমার এখানে তো ইয়ে দেখাচ্ছে। এতক্ষণ যে বললাম, এতক্ষণ কোন স্লাইড দেখছো তোমরা? স্যার এতক্ষণ আমরা ফাইটোপ্লাঙ্কটনেই দেখছি। দেখেছি। আচ্ছা আচ্ছা, এখন দেখা যায়। জি স্যার। আর এখন দেখা যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, স্লাইড দেখছো আর না দেখছো, অন্তত আমি কি বলছি সেগুলো শুনছো তো, জি স্যার। তাহলেই হবে। তোমরা অর্নামেন্টাল ফিশের খাবার দেখছো কখনো? পিলেটেড যে খাবারগুলো, ছোট ছোট দানাদার খাবারগুলো মাছকে জি দেয়া স্যার হয়। দেখেছি। জি স্যার দেখছি। জি স্যার। তো এই খাবারগুলো যদি তোমার বাইন্ডার ছাড়া তৈরি করা হইতো, তাহলে কিন্তু এগুলো পানিতে এত বেশি সময় পর্যন্ত ওভাবে থাকতো না। এমনিতেও গলে যায়, বাট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কিন্তু এগুলো স্টেবল থাকে, যাতে মাছ তোমার, মাছকে যে একেবারে দেওয়ার সাথে সাথেই মাছ এসে তোমার খেয়ে ফেলবে, ব্যাপারটা তেমন না। মাছের খেতে অনেক সময় সময় লাগে, সেই সময় পর্যন্ত যেন স্টেবিলিটি ধরে রাখে, যে জন্য এগুলো ব্যবহার করা। আচ্ছা, এখন দেখো কমার্শিয়াল ফ্রোজেন ফুডস। আমাদের দেশে এখন কিছু কিছু জায়গায় এটা পাওয়া যায়। কমার্শিয়াল ফ্রোজেন ফুড বলতে কি, তোমরা যে লাইভ ফুড গুলো কিছুক্ষণ আগে পড়লে, বিভিন্ন রকমের ক্রাস্টেশিয়ান, বিভিন্ন রকমের ওয়ার্মস, তারপর ইনসেক্ট লার্ভা, এগুলোই না তোমার বাজারে ফ্রোজেন কন্ডিশনে কিনতে পাওয়া যায়। ডিপ ফ্রিজে এগুলো কমার্শিয়ালি ফ্রোজেন অবস্থায় এগুলো বাজার থেকে প্যাকেটেড ফর্মে কিনে নিয়ে এসে মাছকে খাওয়ানো যায়, বুঝছো? যেমন এই যে ব্লাড ওয়ার্ম থেকে শুরু করে অন্যান্য যে ইনসেক্ট গুলো আছে সবগুলো তোমার, টিউবিফ্যাক্স, তারপরে তারপরে তোমার ড্যাফনিয়া, সাইক্লোপস, এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। বিশেষ করে উন্নত দেশগুলোতে এগুলো খুব, তুমি চাইলে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবে এগুলো। বাংলাদেশে অল্প কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে তোমার, আমি মাঝখানে একবার হচ্ছে তোমার কাটা বনে গেলাম, ওইখানে গিয়ে দেখলাম তোমার এই যে ইয়েটা আছে, এটাকে কি বলে, ওখানে যেন কোনটা দেখে আসলাম, যাই হোক, ওখানে ওখানে মানে কমার্শিয়াল ফ্রোজেন ফুডটা যেটা আছে এটা অ্যাভেলেবেল আছে, এক দুইটা অ্যাভেলেবেল আছে। আর ভেজিটেবল ফুড, এইটা আসলে তোমাকে সাপ্লাই দিতে হবে। দেখো আমাদের যে অর্নামেন্টাল ফিশ গুলো আছে, বা কমনলি যে অর্নামেন্টাল ফিশ গুলো পাওয়া যায়, এগুলো না ম্যাক্সিমাম হচ্ছে তোমার অমনিভোরস। এখন তোমার ট্যাঙ্কের ভিতরে যখন থাকবে, তুমি যদি কন্টিনিউয়াসলি এদেরকে ওই সমস্ত আর্টিফিশিয়াল ফিড গুলো খাওয়াইতে থাকো, এই আর্টিফিশিয়াল ফিড গুলো খাওয়াইতে থাকলে কিন্তু একটা সময় এদের হেলথ হ্যাজার্ড হবে। তো এদের রেগুলার ফুডের মধ্যে কিন্তু তোমার কিছু ভেজিটেবল ম্যাটার্স আছে, কারণ এরা যখন ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকে তখন কিন্তু এই লাইভ ফিডের পাশাপাশি কিন্তু এরা বিভিন্ন রকম ভেজিটেবল ম্যাটার্স যেগুলো আছে সেগুলো কনজিউম করে থাকে। তো এদের ফিজিক্যাল রিকোয়ারমেন্ট হচ্ছে তাদেরকে তোমার এই ধরনের প্ল্যান্ট ম্যাটেরিয়ালস খাওয়াইতে হবে। এই প্ল্যান্ট ম্যাটেরিয়ালস এর মধ্যে সাধারণত সফট লিভ যে সফট লিভ যে সমস্ত ভেজিটেবল গুলো আছে, আমরা এগুলো দিতে পারি, বা বিভিন্ন রকমের উইড, যেমন ডাক উইড, খুদিপানা গুলো, ছোট ছোট খুদিপানা আছে, এগুলো আমরা মাছকে খাওয়াইতে পারি। তারপর খুদিপানা, এটা যদি না থাকে, তোমার বিভিন্ন রকমের সবজি গুলো আছে না, যেমন ধরো হচ্ছে পালং শাক, তারপরে হচ্ছে বাঁধাকপি, এগুলো কিন্তু স্পেশালি তোমার এগুলোকে প্রিপেয়ার করে, অর্থাৎ চপিং করে, বয়েল করে, তারপর যদি মাছকে খাওয়ানো যায়, মাছ কিন্তু এগুলো বেশ মজা করে খায়। আমার কাছে প্রিপারেশনের একটা ভিডিও আছে, স্পিনাচ প্রিপারেশনের ভেজিটেবল ম্যাটার, এটা দেখে আলোচনাটা শেষ করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। এখন আর্টিফিশিয়াল ফিড, বাজারে যে আর্টিফিশিয়াল ফিড গুলো অর্নামেন্টাল ফিশের জন্য পাওয়া যায়, এগুলো সাধারণত ময়েশ্চারের উপরে ডিপেন্ড করে, দেখা যায় যে 3 রকমের, বুঝছো? শুধু বাজারে না, বাজারে নর্মালি তোমার ড্রাই ফিডটাই পাওয়া যায়, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় হোমমেড ফিড হিসেবে ময়েস্ট ফিড এবং পেস্ট ফিড যেটা আছে সেটা ব্যবহার করা হয়। ড্রাই ফিড গুলো দেখো, এদের ময়েশ্চার কন্টেন্ট অ্যারাউন্ড 8 to 10% পর্যন্ত। এরা 5টা গ্রুপে বিভক্ত। পিলেটস, ওই ছোট ছোট যে দানাদার যে খাবারগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে পিলেটস। ফ্লেক্স, ফ্লেক্স বলতে এগুলো একেবারে পাউডার ফর্মে পাওয়া যায়, অর্থাৎ একেবারে পাউডার্ড ফুড, যেগুলো তোমার নর্মালি অর্নামেন্টাল ফিশ যখন ব্রিড করে, ব্রিড করার সাথে সাথেই এই মাছগুলোকে তোমার এই ফ্লেক ফুড গুলো দিতে হয়, কারণ এরা তখন বড় দানাদার খাবার খেতে পারে না, একেবারে ছোট পাউডারের মতো ছোট ছোট প্ল্যাঙ্কটনের সাইজের যে খাবারগুলো আছে, এই খাবারগুলো তখন এদেরকে দিতে হয়।
ফ্রিজ ড্রাইড ফিড, ওই যে ফ্রোজেন ফর্মে যেটা বললাম যে বিভিন্ন লাইভ ফুড যেগুলো আছে এগুলোকে ফ্রিজ ড্রাইং করে ফ্রোজেন ফর্মে এগুলোকে বাজারে পাওয়া যায়। ট্যাবলেট ফর্মে কিছু পাওয়া যায়, এগুলো হচ্ছে তোমার বড় মাছের জন্য। আবার কিছু কিছু যেমন হচ্ছে তোমার ট্যাবলেট ফর্মে তোমার হচ্ছে ফিড ফিড ইনগ্রেডিয়েন্টস কিছু পাওয়া যায়, যেমন ধরো তোমার এই যে স্পিরুলিনাটা, এটাই ট্যাবলেট হিসেবে কিন্তু তোমার পাওয়া যায় বাজার থেকে। ট্যাবলেট কিনে নিয়ে এসে প্রসেস করে তারপর খাওয়াইতে হয়। আর গ্র্যানুলার ফর্ম যেটা তোমরা নর্মালি দেখে থাকো, গ্র্যানুলার ফর্মটা এটা এই পিলেটের থেকে আর একটু ছোট সাইজের, যেটা একবারে ছোট ছোট মাছের জন্য, যেমন ধরো গাপ্পি, প্লেটি, এই ধরনের মাছের জন্য একবারে স্মল রাউন্ড শেপের যে ছোট ছোট খাবারগুলো পাওয়া যায়। তো ড্রাই ফিড গুলো সাধারণত অর্নামেন্টাল ফিশের জন্য বাজারে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এই 5 ধরনের। আরেকটা হচ্ছে ময়েস্ট ফিড, এটার প্রোটিন থাকে হচ্ছে অ্যারাউন্ড 35%। এটা সাধারণত ডেইলি তৈরি করা হয়, বাড়িতেই তৈরি করা হয় এবং বাড়িতেই মাছকে খাওয়ানো হয়। ময়েস্ট ফিড যেগুলো নিজেরাই তৈরি করে মাছকে খাওয়ানোর জন্য, বিশেষ করে আরো তোমার এগুলো ব্যবহার করা হয়। ময়েস্ট ফিড এবং পেস্ট ফিড গুলো, এগুলো হোমমেড ফিড গুলো তৈরি করা হয় হচ্ছে ব্রিডিং যারা করে থাকে তাদের ক্ষেত্রে। যেমন পেস্ট ফিড, যখন কোনো একটা অর্নামেন্টাল ফিশ ব্রিড করলো একেবারে আর্লি লাইফ স্টেজের দিকে, জাস্ট ইয়ক স্যাকটা অ্যাবজর্ব হয়ে গেছে এবং তখন তাদেরকে খাবার দিতে হবে, সেক্ষেত্রে তখন তোমার এই যে পেস্ট ফিড খেতে দিতে হয়। যেমন ধরো তোমার ডিমের কুসুম, এইটা একেবারে পেস্ট করে তারপর আবার স্কুইজ করে, এবং তোমার আহ এইটাকে শুধুমাত্র স্কুইজ করে হয় না, অনেক সময় দেখা যায় যে এটা কাপড়ের মধ্য দিয়ে খুব ভালোভাবে সিভিং করে তারপরে কিন্তু তোমার হচ্ছে মাছকে খাবার দিতে হয়। তো পেস্ট ফিড, আর্টিফিশিয়াল ফিডের এখানে একটা ক্লাসিফিকেশন আছে, ক্যাটাগরিজ, তোমরা এই ক্যাটাগরিজ গুলো একটু দেখে নিবা। ফিডিং রেজিম, এই শব্দটা তোমরা শুনছো আগে কখনো? ফিডিং রেজিম? না স্যার। ফিডিং রিজিম এটা আসলে একটা মানে টার্মটা ছোট, বাট অ্যাকচুয়ালি এটা মিন করে অনেক কিছু। ফিডিং রিজিমের মধ্যে তোমার যেমন আছে যে হোয়াট সাইজ অফ ফুড, হোয়াট টাইপ অফ ফুড, মানে হোয়াট উড বি দ্য পার্টিকেল সাইজ, মানে ফুডের পার্টিকেল সাইজ কি হবে, তারপরে তারপরে কোন ধরনের খাবার খাওয়ানো হবে, হোয়াট টাইপ অফ ফুড তোমার খাওয়ানো হবে, তারপরে মাছকে কখন খাবার খাওয়ানো হবে, হ্যাঁ, এবং কি পরিমাণে খাবার খাওয়ানো হবে, এই সব কিছুই মিলেই আসলে অ্যাকচুয়ালি ফিডিং রিজিম। বুঝছো? ফিডিং রিজিম তোমাদের ওখানে মনে হয় একটা ডেফিনেশন এটা দেওয়া আছে। ফিডিং রিজিম মিন্স হোয়াট টাইপ অফ ফুড, হোয়েন এন্ড হাউ ফ্রিকুয়েন্টলি উইল বি সার্ভ টু ফিশ ইজ কল্ড ফিডিং রিজিম। বুঝছো? যে কোন ধরনের খাবার, কি পরিমাণে এবং কতবার মাছকে খাওয়ানো হবে, এই সব কিছু মিলাই এটাকে বলা হয় হচ্ছে ফিডিং রিজিম। এখন ফিডিং রিজিমের মধ্যে কি কি পয়েন্ট গুলো আছে দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে সাইজ অফ ফুড পার্টিকেল, এটাও ফিডিং রিজিমের একটা পয়েন্ট, যে ফুড পার্টিকেলের সাইজ কি রকম হবে। ফুড পার্টিকেলের সাইজ কি রকম হবে এটা আসলে কিসের উপরে ডিপেন্ড করে বলো তো? মাছের সাইজের উপর। মাছের সাইজের উপরে না, মাছের মাউথ সাইজের উপরে। জি স্যার। মাছ, বড় মাছের মুখ ছোট হইতে পারে, আবার ছোট মাছের মুখ বড় হইতে পারে, তাই না? মাছের মাউথ সাইজের উপরে আসলে ডিপেন্ড করে যে তোমার ফুড পার্টিকেল সাইজ কতটুকু হবে। বাজারে এরকম বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, একেবারে ছোট পার্টিকেল সাইজ, স্মল পার্টিকেল সাইজ থেকে এরকম গ্র্যানিউলস পর্যন্ত কিন্তু পাওয়া যায়। তো তোমাকে দেখতে হবে যে মাছের মাউথ সাইজ কিরকম আছে, সেই অনুযায়ী ফিড তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এটা একটা বিষয়। এগুলো আলোচনার কোনো বিষয় না, তোমরা পড়লেই বুঝবা। এখন অলরেডি তোমরা সেকেন্ড ইয়ারের শেষের দিকে চলে আসছো, নাকি সেকেন্ড ইয়ারের শুরুর দিকে? মাঝামাঝি না, এগুলা তোমরা বুঝতে পারবা। যেমন কোয়ান্টিটি অফ ফুড, মানে কি পরিমাণ খাবার দিতে হবে। এখন কি পরিমাণ খাবার দিতে হবে বলো দেখি? সেটা মাছের বডি ওয়েটের উপর পরিমাণ করে। এখন তোমার কি পরিমাণ মাছ ছাড়ছো, মাছের ওয়েট কতখানি আছে, সেটা অনুযায়ী তোমাকে মাছের বডি ওয়েট হিসেব করতে হবে, বায়োমাস হিসেব করতে হবে, তাই না? এটাও তোমরা ক্যালকুলেট করতে পারবা। আর তারপরে ফিডিং ফ্রিকোয়েন্সি, ফিডিং রিজিমের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে ফিডিং ফ্রিকোয়েন্সি, যে দিনে কতবার খাবার দিতে হবে। মাছকে কতবার খাবার দিবা তুমি? সাধারণত 2 থেকে 3 বার দিতে হয়। সাধারণত 2 থেকে 3 বার। এখন এটা ডিপেন্ড করে যে তোমার কি ধরনের স্পিসিস। এখন এখানে নতুন কিছু ইনফরমেশন তোমাদেরকে দিই, যে অর্নামেন্টাল ফিশের ক্ষেত্রে যদি হার্বিভোরাস স্পিসিস হয়, হার্বিভোরাস স্পিসিস গুলো নরমালি এরা সাধারণত কি করে,
যে এরা কিছুক্ষণ পর পর খাবার খুঁজে বেড়ায়, এরা কিছুক্ষণ পর পর খাবার খায়। আর কার্নিভোরাস স্পিসিস কি, ওরা একবার খাবার খাবে, বড় একটা বিগ মিল একটা নিয়ে নিবে, তারপর কিন্তু ও রেস্ট করবে। ফর এক্সাম্পল যদি বাঘ সিংহের মতো বলি, ওর যখন ক্ষুধা লাগে ও একবারে গিয়ে একটা হরিণ ধরে, হরিণ ধরে একবারে 5-7 কেজি মাংস খেয়ে ফেলে, খেয়ে ফেলে 2-3 দিন কিন্তু ও ঘুমায়, বুঝছো? আবার যখন ক্ষুধা লাগে তখন গিয়ে শিকার করে। তো এইরকম। আর হার্বিভোরাস স্পিসিস যেগুলো আছে এগুলো কিন্তু কিছুক্ষণ পর পর খেতে থাকে। তো এই জন্য তোমার স্পিসিস গুলো যদি হার্বিভোরাস হয় তাহলে এদেরকে কিছুক্ষণ পর পর তোমার খাবার দিতে হবে, আর যদি কার্নিভোরাস হয় তাহলে যে কোনো একবার অথবা 2বার বড় একটা মিল দিয়ে দিলি তাহলে এদের জন্য আর খাবারের কোনো চিন্তা তোমার নাই। ফিডিং ডিউরিং অ্যাবসেন্স, এখন তুমি তোমার ইন অ্যাবসেন্সে তুমি মাছকে কিভাবে খাবার খাওয়াবা বলো তো? তুমি নাই তখন মাছকে খাওয়াইতে হবে, কিভাবে খাওয়াবা? যে মাছ যে ফিডটা সহজে মানে সলিউবল হয় না ওরকম ফিড দিতে হবে। তাহলে কি ট্যাঙ্কের ভিতরে একবারে 5 দিনের খাবার দিয়ে যাবা নাকি? না স্যার। ও যেভাবে বললো তাতে তো তাই মনে হলো। স্যার অথবা যেটা আর কি সহজে কি বলবো ডাইজেস্ট হয় না মানে এরকম কিছু জানি না। সহজে ডাইজেস্ট হয় না? তুমি তো মাছকে মেরে ফেলার বুদ্ধি করছো। স্যার মাছকে তো স্যার 2 দিন খাবার না দিলে তো স্যার আর মারা যাবে না। তাহলে মাছকে লোহা খাওয়াই দিও, বুঝছো? ওটা আর কোনোদিনই ডাইজেস্ট হবে না। তাহলে মাছকে একবার লোহা খাওয়াই দিলে ওকে আর জীবনেও খাওয়াইতে হবে না, কি বলো? বলো তুমি নাই তখন মাছকে কি করবে? স্যার এমন কোন যন্ত্র আবিষ্কার মানে যন্ত্র থাকবে যেটা কিছুক্ষণ পর পর মাছকে খাবার দিবে আমি না থাকলে? এই ধরনের যন্ত্র আসলে আছে, বুঝছো? ফিডার গুলো আছে না, বিভিন্ন রকম ফিডার, এটা টাইম সেট করে দিলে নির্দিষ্ট সময় পর পর ওরা নির্দিষ্ট পরিমাণ খাবার দেয়, বুঝছো? জি স্যার তোমরা ওইটাই। ফিডার সম্পর্কে জানছো তোমরা কখনো? স্যার না আপনি স্যার, কোর্সেই জি পড়ছেন। স্যার, ফার্স্টের বলছি। আচ্ছা, আরো ডিটেলস জানবা, এরকম বিভিন্ন রকমের অটোমেটিক ফিডার আছে যেগুলোর মাধ্যমে মাছকে খাবার দেয়া যায়। বাট এটাও আসলে ব্যবহার করে হবে না, এই অটোমেটিক ফিডারের রেগুলার অনেক দাম। হ্যাঁ, তোমার একটা অ্যাকুরিয়ামের জন্য এখন এত দাম দিয়ে এগুলো করা যাবে না। তো নর্মালি যেটা হয়েছে কি, যে তুমি তোমার ইন অ্যাবসেন্সে এখন তোমার বাড়িতে যদি কোনো কিছু থাকে, তুমি এগুলাকে ফালায় রেখে তো যাইতে পারবা না, তোমাকে কাউকে না কাউকে রেখে যাইতে হবে এগুলা দেখাশোনা করার জন্য। যে কোনো হবির আসলে এইটাই একটা দিক, যে তোমার যদি বাগান থাকে, তোমার বাগান কি ফেলে রেখে যেতে পারবা? অনেকের বাসায় দেখা যায় না, তোমার গরু ছাগল থাকে, এগুলো কি ফেলে রেখে যাওয়া যায়? কাউকে না কাউকে রাখতে হয় এগুলো দেখাশোনা করার জন্য। তো মাছের ক্ষেত্রেও তাই, এগুলো তোমার আসলে দেখাশোনার জন্য অন্তত কেউ না কেউ থাকতে হবে। তোমার ইন অ্যাবসেন্সে তোমাকে এটা রিস্ক নিয়ে চলে যেতে হবে যে আমি ফিরে আসবো, মাছ এতদিন বেঁচে থাকলে থাকবে, না থাকলে নাই। মাছ অবশ্য না খেয়ে কখনো মারা যায় না, এনভায়রনমেন্টাল কোয়ালিটি বা ওয়াটার কোয়ালিটি নষ্ট হলেই মাছ মারা যায়। আর না খেয়ে মাছ মারা যায় না, না খেয়ে মাছ বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটা এটা অনেক রিসার্চেই দেখা গেছে যে মাছ দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে কাটায় দিতে পারে, কচ্ছপের মতো। তো বিষয়টা হচ্ছে যে তোমার ইন অ্যাবসেন্সে কেউ না কেউ বাসায় থাকতে হবে। এখন বাসায় থেকে তোমার সাধারণত হয় কি, যারা এগুলো বোঝে না তারা মনে করে বেশি করে খাবার দেই, মাছ বেশি করে খাবে। যেমন আমাদের এই যে অ্যাকুরিয়াম যেগুলো আছে বাইরে, এগুলোতে অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যাকাল্টিতে কেউ থাকি না, ওই গার্ডরা এখানে খাবার দেয়া থাকে। তো একদিন এসে দেখি গার্ড এত বেশি খাবার দিয়ে গেছে যে ওই খাবার তো মাছ খেতেই পারেনি, সবগুলো খাবার পচে একেবারে ট্যাঙ্কের পানি গন্ধ হয়ে গেছে, বুঝছো? মানে সে মনে করছে বেশি করে খাবার দিয়ে রাখি, ওই যে তোমার মতো যে মাছ ধীরে ধীরে খাবে। আচ্ছা, স্যার, তোমরা শুনতেছো? কেউ থাকলে জি তার স্যার। থাকলে কেউ থাকলে এখন সে যদি না বোঝে যে মাছকে কতটুকু খাবার দিতে হবে, তাহলে যেটা করা, যে তুমি যদি 5 দিনের জন্য না থাকো, 5টা প্যাকেট তৈরি করে দিয়ে যাবে যে এতটুকু খাবার সে একদিনে দিয়ে দিবে। এইভাবে তাকে বুঝিয়ে দিয়ে গেলে মাছকে খাবার এইভাবে এইভাবে প্রোভাইড করা যেতে পারে, যে সে যেন এক্সেস খাবার না দিয়ে দেয়। এই জন্য পার ডে যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবারের আলাদা আলাদা প্যাক তৈরি করে দিবা, সে জাস্ট ওই খাবারটুকু মাছকে খাওয়াই দিবে। এটা একটা ওয়ে হতে পারে। ওয়েস্ট রিমুভাল, এটা তোমাদেরকে অলরেডি আমি দেখাইছি যে সাইফনিং করে ওয়েস্ট রিমুভাল করতে হয়। আর মাছকে খাবার দেওয়ার ক্ষেত্রে আর কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলি, এগুলো মিস করে গেছি আমি আগে।
একটা অ্যাকুরিয়ামে মাছকে খাবার দেওয়ার সময় নির্দিষ্ট জায়গাতেই তোমাকে প্রতিবার খাবার দিতে হবে। অর্থাৎ যে কর্নারে তুমি মাছকে খাবার দাও ওই কর্নারেই রেগুলার তোমাকে মাছকে খাবার দিতে হবে। তাহলে যেটা হবে যে তোমার ফিশ গুলো ট্রেইনড হয়ে যাবে, ওদের যখনই ক্ষুধা লাগবে তখনই দেখবে যে ওই কর্নারে এসে ওরা খাবারের জন্য অপেক্ষা করতেছে এবং নির্দিষ্ট সময়ে এসে ওরা ওই খাবারের জন্য অপেক্ষা করতেছে। তাহলে একটা নির্দিষ্ট কর্নারে নির্দিষ্ট ভাবে খাবার দেয়া। আর একটা এতে যেটা আরেকটা সুবিধা হবে যে তোমার পুরো অ্যাকুরিয়াম জুড়ে তোমার আনইটেন ফুড পার্টিকেলস গুলো থেকে যাবে না, একটা নির্দিষ্ট জায়গাতে তোমার আনইটেন ফুড গুলো থেকে যাবে। তখন খুব সহজেই তুমি সাইফনিং করে ওই খাবারগুলো কিন্তু ক্লিন করে ফেলতে পারবা। বুঝছো? এই ছিল আমাদের ফুড এন্ড ফিডিং সম্পর্কে ডিটেলস। কত রকমের খাবার আছে, কি কি ধরনের খাবার, সেগুলোকে কিভাবে কালচার করা যায়, কিভাবে অ্যাভেলেবেল হয়, তো এই খাবারগুলো কিভাবে মাছকে খাওয়াইতে হবে, মাছকে কি পরিমাণ খাবার দিতে হবে, কতবার দিতে হবে, কিভাবে দিতে হবে, ফুড এন্ড ফিডিং সম্পর্কে ইন ডিটেলস। আমার মনে হয় এরপরে মাছকে খাওয়াইতে গিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না এই চ্যাপ্টারটা পড়ার পরে। এই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। তোমাদেরকে একটা ভিডিও দেখাই, দাঁড়াও। আসছে, দেখো তো স্লাইডটা। জি স্যার। দেখো, ভেজিটেবল ম্যাটার মাছকে খাওয়াইতে হয় বলছিলাম না? এগুলা কি ফিশ বলো তো? স্যার গোল্ড ফিশ। গোল্ড ফিশে, গোল্ড কালোটা ফিশে ব্ল্যাক মলি, কালোটা ব্ল্যাক মলি। না, কালোটা ব্ল্যাক মলি না, গোল্ড ফিশ। কালোটাও গোল্ড ফিশ। এগুলো সবগুলোই গোল্ড ওইটা ফিশ, ব্ল্যাক বাট কালার কালারের। ভেরিয়েশন। এটা হচ্ছে তোমাদের ওই যে স্পিসিসের কথা বলছিলাম না, টেলিস্কোপ। জি স্যার, চোখ হ্যাঁ, ফিশের দিকে বের হয়। এটা হচ্ছে স্যার কথা টেলিস্কোপ। শোনা যাচ্ছে না। এটা হচ্ছে টেলিস্কোপ। ভয়ঙ্কর দেখতে। ভয়ঙ্কর দেখতে, তাই নাকি? আমার তো সুন্দর লাগতেছে দেখতে। স্যার চোখগুলো আমাদের বের হয়ে এখানে একটা গেছে। দোকান আছে, ওখানে গেছিলাম, কালোটার কথা জিজ্ঞেস করছিলাম, বলে এটা ব্ল্যাক মলি। তাহলে ওরা কিছুই চেনে না মাছ। না, ব্ল্যাক মলিও আছে তোমার, কালো ব্ল্যাক মলিও কালোটা আছে, কিন্তু ওইটা পাখনাগুলো এত নাই, মানে দেখতে ওই রকমই, বাট ওইটার পাখনাগুলো এতটা ছড়ানো না। আমি তো কনফিউজড হয়ে যাব। কিছুদিন দেখলেই চিনবা, এখন হঠাৎ করে দেখতেছো জন্য বুঝতে পারতেছো না। স্যার চোখগুলো ভয়ঙ্কর, তাকায় দেখেন ভালো করে। আচ্ছা, এখন দেখো এটাকে কিভাবে প্রিপেয়ার করা যায়। না, এটা তো না। দাঁড়াও দেখি এটা প্রিপারেশনটা দেখাইতে পারি কিনা। খুব সিম্পল। তোমার এই যে পাতাগুলো তোমার একটু বয়েল করে নিতে হবে, বুঝছো? বয়েল করে নিয়ে এগুলো তোমার এই যে ক্লিপের মাধ্যমে দিয়ে দিলেই ওরা এগুলো এসে কনজিউম করে। আমার ওই ভিডিওটা মনে হয় প্লে হয় না, বুঝছো, প্রিপারেশনের ভিডিওটা। আমি সিম্পলি মুখে বলি, তোমরা বুঝতে পারবা। এই যে কচি পাতা যেগুলো আছে, এটা হচ্ছে স্পিনাচ বা পালং শাকের পাতা। এগুলো এটা করতে হয় কি, বাটিতে তোমার গরম পানি নিয়ে গরম পানিতে কিছুক্ষণ এটাকে বয়েল করতে হয়। যখন একটু সিদ্ধ হয়ে আসে, পাতাগুলো একটু নরম হয়ে আসে, তখন এগুলোকে তোমার মাছকে দিতে হয়, দিলেই ওরা খায়। বুঝছো কিভাবে? জি স্যার। এই ছিল আমার ফুড এন্ড ফিডিং হ্যাবিট সম্পর্কে। তোমাদের আর কিছু জানার আছে এই চ্যাপ্টার সম্পর্কে? না স্যার, আপাতত নাই। তাহলে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব। এইটাই মোটামুটি আমাদের এটা লাস্ট চ্যাপ্টার। এটা হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট, অর্থাৎ অর্নামেন্টাল ফিশের হেলথ ইস্যুগুলো কিভাবে সলভ করবা। দেখো, তোমরা অলরেডি ইন্ট্রোডাকশন পড়ছো, অ্যাকুরিয়াম অ্যাক্সেসরিজ গুলো পড়ছো, অ্যাকুরিয়াম প্রিপারেশনটা পড়ানো হয়নি, অ্যাকুরিয়াম কিভাবে তৈরি করতে হয় এটা ম্যাডাম পড়াবেন, প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড জন্য বলছিলাম। তারপরে অ্যাকুরিয়ামের ফিশ সিলেকশন পড়ছো, কত রকমের মাছ আছে, মাছ কিভাবে সিলেক্ট করতে হয়। তারপরে অ্যাকুরিয়াম ফিশের বিহেভিয়ার পড়ছো,
বিভিন্ন ফিশ অ্যাকুরিয়ামে কিভাবে বিহেভ করে, তারপরে এদের খাবার সম্পর্কে জানছো, মাছকে কিভাবে খাবার দিতে হয়, অ্যাকুরিয়াম ম্যানেজমেন্ট সম্পর্কে জানছো, কত রকম প্রবলেম গুলো হয়, অ্যাকুরিয়ামের প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায়, কিভাবে ম্যানেজ করা যায়। এখন হচ্ছে হেলথ ইস্যুস, মানে আমাদের চ্যাপ্টার গুলো এখানে এমন ভাবে সাজানো যে কমপ্লিট প্যাকেজ তোমার অর্নামেন্টাল ফিশ কালচারের জন্য সবকিছুর জন্য তুমি শিখে ফেলতে পারো। ম্যাডাম তোমাদেরকে পড়াবেন অ্যাকুরিয়াম প্রিপারেশন, অ্যাকুরিয়াম কিভাবে তৈরি করতে হয়, আর একটা হচ্ছে অ্যাকুরিয়ামের ব্রিডিং, অ্যাকুরিয়াম ফিশ গুলোকে কিভাবে ব্রিড করা যায়, বুঝছো, ব্রিডিং এর বিভিন্ন টেকনিক সম্পর্কে এই দুইটা ম্যাডাম তোমাদের শেখাবেন। আর একটা চ্যাপ্টার আছে, এটা আমি যদি সময় পাই পড়াবো, এটা হচ্ছে পপুলারাইজেশন অফ অর্নামেন্টাল ফিশ, অর্থাৎ অর্নামেন্টাল ফিশকে কিভাবে জনমানুষের কাছে পপুলার করা যায়। এটা মার্কেটিং রিলেটেড চ্যাপ্টার, আমাদের ফিশারিজ রিলেটেড না। তারপরে যদি শেষের দিকে সময় হয় এই চ্যাপ্টারটা আমরা পড়াবো। আচ্ছা, হেলথ ম্যানেজমেন্ট তোমাদের কাছে আসছে, স্লাইডটা দেখো তো। জি স্যার। স্যার হেলথ ম্যানেজমেন্ট, ডিজিজ, তারপরে ইনফেকশন, এই জিনিসগুলো তোমাদের জানা আছে? ডিজিজ কি, ইনফেকশন কি? হ্যাঁ, তোমরা কি প্যাথোলজি পড়ছো, ফিশ প্যাথোলজি? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে এত ডিটেলস তোমরা এগুলা জানবা না এখন কিছুই। ফিশ প্যাথোলজিতে এই যে ডিজিজ সম্পর্কে তোমরা অনেক সুন্দরভাবে একবারে পরিষ্কার ধারণা পেয়ে যাবা যে মাছের রোগ কি, কেন হয়। আপাতত তোমাদের একটা ওভারঅল একটা ধারণা দিয়ে দিই। হ্যাঁ, এরকম ডিজিজ হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন, বুঝছো, তোমার বডির যে কোনো অর্গানিজমের অ্যাবনর্মাল কন্ডিশন অফ বডি এন্ড মাইন্ড of any organism which is usually expressed with certain sign and symptom। অর্থাৎ তোমার যে কোনো একটা বডি পার্টস অথবা বডি অর্গান অ্যাবনর্মাল ফাংশন করবে এবং যে অ্যাবনর্মালিটিস গুলো বিভিন্ন সাইন সিমটমের মাধ্যমে প্রকাশ পাবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে হার্ট, হার্ট তো এটা একটা অর্গান, তাই না? জি স্যার। হার্টের কাজ হচ্ছে কি, ব্লাড পাম্প করা, ব্লাড পাম্প করে এবং এই ব্লাডটাকে তোমার বডির বিভিন্ন অংশে পৌঁছায় দেয়। এটা হচ্ছে এদের নর্মাল ফাংশন, ব্লাড পাম্পিং। তো এটা যদি অনেক সময় তোমার অ্যাবনর্মালিটিস হয়ে যায়, অনেক সময় হার্ট প্রপারলি ব্লাড পাম্প করতে পারে না, তাই না? তখন অনেক সময় দেখা যায় ব্লকেজ হয়, বুকে ব্যথা হয়। তো এই যে ব্লকেজ হয়ে গেছে, বুকে ব্যথা হচ্ছে, এই ব্যথাটা হচ্ছে তোমার সাইন সিমটম, ঠিক কিনা? জি আর স্যার। নর্মালি একে উচিত ছিল হচ্ছে সে নর্মালি ব্লাড পাম্প করবে স্বাভাবিকভাবে, কিন্তু সেটা সে করতে পারতেছে না, এটা হচ্ছে অ্যাবনর্মালিটিস। তো এই যে কোনো একটা বডি কোনো একটা অর্গান এর অথবা এটা মাইন্ড বলা হয়েছে কেন, মানুষের রোগ তো শুধুমাত্র শারীরিক হয় না, রোগ আসলে মানসিকও হয়, সে কারণে। যাই হোক, আমরা শরীরের দিকেই বেশি খেয়াল রাখি আপাতত। ডিজিজ ইজ অ্যাবনর্মাল কন্ডিশন অফ বডি এন্ড মাইন্ড অফ এনি অর্গানিজম which usually expressed with certain sign and symptom। অর্থাৎ বডি অর মাইন্ডের কোন একটা অর্গানিজমের বডি অর মাইন্ডের অ্যাবনর্মালিটিস that will be expressed with certain sign and symptom is called disease। এটা বোঝা গেছে ডিজিজ? আমি খুব সহজ করে বুঝায় বললাম। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, একদম এর থেকে সহজ করে আর আসলে বলা যায় না। এখন ডিজিজ আসলে কি কি কারণে হইতে পারে বলো তো, ডিজিজ কি কি কারণে হয়? স্যার ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট। আচ্ছা, এগুলোর কারণে ডিজিজ হতে পারে, অর্থাৎ অ্যাবনর্মালিটিস দেখা দিতে পারে, তাই না? প্যাথোজেনস, এগুলোকে এক কথায় বলে প্যাথোজেন। ডিজিজ প্রডিউসিং অর্গানিজম যেগুলো আছে সবগুলোকে একসাথে বলে প্যাথোজেন, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, তাই না, ফাঙ্গাস, এগুলো সব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কি কি কারণে ডিজিজ হয়? খালি এগুলার কারণেই হয়? না স্যার, ডিজিজ তো আমি যেটা মনে করি যদি কেউ নিয়ম মতো না চলে তাহলে ডিজিজ হবে। কিরকম নিয়ম মতো না চলা? মানে ঠিক মতো খাবার না খাওয়া। আচ্ছা, তাহলে এই যে খাবারের কথা বললা, ঠিক মতো খাবার না খেলে সে ঠিক মতো নিউট্রিশন পাবে না, নিউট্রিশনাল অনেক ডিজিজও কিন্তু হয়। আমাদের অনেকে বলে না যে আমার ভিটামিন ডি কমে গেছে, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়ে গেছে, আমার ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে হচ্ছে, আমার ভিটামিন এ ক্যাপসুল খেতে হচ্ছে, হয় না এরকম? জি স্যার। তাহলে নিউট্রিশনাল ডিজিজও কিন্তু হয়। দ্যাট মিন্স তোমার শুধুমাত্র প্যাথোজেনের কারণে যে ডিজিজ হয় তা না, নিউট্রিশনাল ডিজিজও হয়। ঠিক আছে? আর কি কি কারণে ডিজিজ হয়? স্যার উল্টাপাল্টা খাবার খেলেও ডিজিজ হয়। এনভায়রনমেন্টে থাকলে পরিবেশের কারণে হইতে পারে, যেমন তুমি যদি অনেক বেশি টেম্পারেচারের মধ্যে থাকো, তুমি অনেক বেশি ঘামতে থাকবা, তোমার শরীর ঠিকভাবে কাজ করবে না, তাই না?
টেম্পারেচার বেড়ে গেলে, ফিশের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার বেড়ে গেলে, টেম্পারেচার কমে গেলে, তারপরে অ্যামোনিয়া বেড়ে গেলে, এগুলো তো ইনভায়রনমেন্টাল রিজনে মাছের অসুবিধা হয়, তাই না? তাহলে এগুলোকে কি বলে, ইনভায়রনমেন্টাল ডিজিজ, তাই না? ইনভায়রনমেন্টাল ডিজিজ অর ইনভায়রনমেন্টাল ডিসঅর্ডার। তাহলে নানা রকম কারণে ডিজিজ হতে পারে। বা অনেক সময় আরো কি হয়, আমি যদি তোমার একটা ঘুষি মারি তোমার নাক বরাবর, কি হবে? আমার নাক ফেটে যাবে। তাহলে তোমার নাক নর্মালি ফাংশন করবে না, তাই না? এটাও তো কাইন্ড অফ ডিসঅর্ডার, তাই না? সাইন সিমটম হচ্ছে কি, তোমার নাক ফুলে গেছে এবং নাক ফেটে রক্ত পড়তেছে। মেডিকেলে নিয়ে যেতে হবে তখন স্যার। ঠিক আছে, তাহলে দেখো যে নানান কারণে আসলে আমাদের এই অ্যাবনরমালিটিস গুলো হইতে পারে, যেগুলো তার মধ্যে এক হচ্ছে প্যাথোজেনিক, তারপরে ইনভায়রনমেন্টাল, তারপরে হচ্ছে নিউট্রিশনাল, এগুলো বিভিন্ন কারণে কিন্তু আমাদের ডিজিজ গুলো হইতে পারে। তো এগুলো যাই হোক, এগুলো হচ্ছে ডিজিজের বিভিন্ন রিজন। একটা এনিমেল যখন তোমার অপটিমাম কন্ডিশনে থাকে না, অর্থাৎ এদের জন্য সুইটেবল, যে মাছের জন্য যেমন যে সুইটেবল এনভায়রনমেন্ট দরকার, সেই এনভায়রনমেন্টে যখন সে থাকে না, তখন কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে, তাই না? ফেভারেবল এনভায়রনমেন্টে না থাকলে প্রথমে সে স্ট্রেসড হয়, আনইজি ফিল করতে থাকে। তোমাকে যদি অনেক বেশি ঠান্ডার মধ্যে রাখা হয়, তুমি কি করবা, অনেক বেশি তোমার বডি টেম্পারেচার কমে যাবে। বডি টেম্পারেচার কমে গেলে তখন কি হয়, যে তোমার বডির ইমিউন সিস্টেম যেটা আছে এটা অনেক দুর্বল হয়ে যায়, তাই না? এখন ইমিউন সিস্টেম যখন তোমার দুর্বল হয়ে যায়, ইমিউন সিস্টেম কি বলো তো? রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ রোগ ব্যবস্থা। প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, তখনই কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করে, তাই না? জি স্যার। কারণ তখন আর শরীরের প্রতিরোধ ক্ষমতা ভাইরাস ব্যাকটেরিয়া গুলোকে আটকাতে পারে না বা ডিফেন্ড করতে পারে না। তো এই জন্য যখন একটা এনভায়রনমেন্টাল কন্ডিশন, যখন খারাপ এনভায়রনমেন্টাল কন্ডিশনে পৌঁছে যায়, তখন অর্গানিজমটা তোমার এই বিভিন্ন স্ট্রেসড হয়ে যায়, সে অস্বাভাবিক একটা অবস্থার মধ্যে পড়ে যায়, এবং তখন সে ইনফেক্টেড হয়। ইনফেকশন হওয়া মানেই ওই ভাইরাস ব্যাকটেরিয়া প্যাথোজেন গুলো তার বডিতে প্রবেশ করে, ইনফেক্টেড হয়, এবং এই ইনফেকশন থেকেই হয় পরবর্তীতে ডিজিজ, যে কিছুদিন পর এই ইনফেকশনের কারণে বিভিন্ন সাইন সিমটম প্রকাশ পেতে থাকে, যেমন শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তোমার নাক দিয়ে পানি পড়বে, এগুলো হচ্ছে সিমটম, তাই না, যে তুমি ডিজিজড হয়ে গেছো। আচ্ছা, এটা আমি তোমাদেরকে সিম্পলি খুব শর্টলি বুঝাইলাম যে ডিজিজ কি, ডিজিজ কেন হয়, ডিজিজ কিভাবে হয়। মোটামুটি এগুলো তোমরা প্যাথোলজি কোর্সে আরো ডিটেলস পড়বা, কিন্তু আমি যতটুকু বলছি এতটুকু বুঝতে অসুবিধা আছে কিনা? না স্যার। আচ্ছা, এই কথাগুলোই তোমাদের এই ফার্স্ট স্লাইডে বলা আছে। এখন দেখো, ফর দিস রিজন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক শিওর দ্যাট উই do all that we can to ensure a good environment for our aquatic animals and protect them from the introduction of disease. তো এই জন্যই আমাদেরকে সবকিছুই করতে হবে যেন আমরা এনভায়রনমেন্টটাকে ঠিক রাখতে পারি অ্যাকোয়াটিক অ্যানিমাল, যেন এদের কোনো ডিজিজ না হয়। এখন মাছের অর্নামেন্টাল ফিশের বিভিন্ন রকম ডিজিজ আছে, তার মধ্যে আমরা একেবারে কমনলি যে ডিজিজ গুলো হয় সেই ধরনের কিছু ডিজিজ সম্পর্কে আমরা জানবো এবং পড়বো। অলরেডি 11:20 বেজে গেছে। স্যার আজকে থাক, বেশি হয়ে গেছে পড়া? স্যার অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, জি স্যার। ওকে, ঠিক আছে, থাক। আমি আর 1-2টা ক্লাসের মধ্যে তোমার এগুলো শেষ করে দিব, কারণ ম্যাডামকেও তো কিছু ক্লাস দিতে হবে, না হলে সে পড়াবে কিভাবে? তোমাদের প্র্যাকটিক্যাল শীট খাতা, গুলো একটু দিয়ে দিয়েন। তোমাদের প্র্যাকটিক্যাল খাতা তৈরি করা হয়নি, তোমাদের প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে অনলাইনে হবে। সাডেন কুইজ না নিয়ে এটা আগে বলে দিয়েন। হ্যাঁ, বলে দিব, তবে তোমরা পড়াশোনা করতে থাকো। শীট গুলো একটু দিয়েন, গত ঠিক 2টা শীট আছে, দেওয়া হয়নি। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।